বিশ্বই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে। ফিলিস্তিন স্বাধীন করার জন্য মুসলিম বিশ্ব একজোট হয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। আবার মার্কিন শোকে ধ্বংস করতে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে দখলে নিচ্ছে। ভারত থেকে জম্মু কাশ্মীরকে মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে একের পর এক পরমাণু হামলার হুমকি দিচ্ছে। সব মিলে বিশ্ব টালমাটাল অবস্থার মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, গাজায় তুর্কি বাহিনীকে মেনে নেওয়া হবে না, মুখ খুললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মন্থা, ভারতে 12 ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস। গাজায় ঢুকছে মিশরে ভারী উদ্ধার সরঞ্জাম। ইউক্রেনের রণাঙ্গনে কেন ব্যর্থ পশ্চিমা ড্রোন। গাজা সীমান্ত থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি ইসরায়েলের। গাজায় তুর্কি বাহিনীকে মেনে নেওয়া হবে না, মুখ খুললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ চিরতরে শেষ করার মার্কিন পরিকল্পনার অধীনে গাজায় তুর্কি সশস্ত্র বাহিনীকে মেনে নেবে না ইসরায়েল, দাবি করেছেন ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। সোমবার বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর রয়টার্সের। এর আগে শোনা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক বাহিনীকে অন্তর্ভুক্ত করা হবে, যা এই মাসে শুরু হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তা করবে। এ নিয়ে স্যার বলেন, আরব এবং অন্যান্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বাহিনীতে সৈন্য পাঠাতে প্রস্তুত কিনা তা এখনও স্পষ্ট নয়। যেসব দেশ সশস্ত্র বাহিনী পাঠাতে চায় বা পাঠাতে প্রস্তুত, তাদের অন্তত ইসরায়েলের প্রতি ন্যায্য আচরণ করা উচিত। গাজা যুদ্ধের সময় একসময়ের উষ্ণ তুর্কি ইসরায়েল সম্পর্ক মারাত্মকভাবে তিক্ত হয়ে ওঠে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলের হামলার অব্যাহত নিন্দা জানানোর পর এই সম্পর্ক খারাপ হতে শুরু করে। স্যার আরও বলেন, এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিকূল মনোভাব পোষণ করে। সুতরাং তাদের সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশ করতে দেওয়া আমাদের পক্ষে যুক্তিসঙ্গত নয় এবং আমরা এতে একমত হব না। আমরা আমাদের আমেরিকান বন্ধুদের কাছে এটি বলেছি। এদিকে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকায় মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন। এছাড়া গত সপ্তাহে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি গাজায় তুর্কি নিরাপত্তা বাহিনীর যে কোনো ভূমিকার তীব্র বিরোধিতা করবেন। তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মন্থা, ভারতে 12 ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার 28 অক্টোবর গভীর রাতে এটি ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তোলপাড় চালাতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এই ঘূর্ণিঝড়ের জেরে ঘণ্টায় 90 থেকে 110 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আইএমডি ইতোমধ্যেই একটি সতর্কতা জারি করেছে। সেই অনুযায়ী মন্থা রবিবার গভীর রাত পর্যন্ত অন্ধ্রের কাকিনাড়া থেকে প্রায় 830 কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে 930 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় ট্র্যাকার ওয়েবসাইট জুম আর্থ অনুসারে এই ঘূর্ণিঝড়টি ঘণ্টায় 75 কিলোমিটার বেগে দমকা বাতাসসহ উপকূলীয় অঞ্চলের দিকে এগোচ্ছে। কিছু কিছু রাজ্যে সরকারি জুনিয়র কলেজগুলো 30 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ইতোমধ্যেই অবিরাম বৃষ্টিপাতের কারণে অন্ধ্রপ্রদেশে স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। মন্থা 12 ঘণ্টা ধরে ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলেও জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গত 6 ঘণ্টায় 15 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আগামী 12 ঘণ্টায় এটি উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হবে এবং মঙ্গলবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে। গাজায় ঢুকছে মিশরের ভারী উদ্ধার সরঞ্জাম। দীর্ঘ 2 বছর পর গাজা যুদ্ধের প্রেক্ষাপটে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিল ইসরায়েল। অন্যদিকে মিশর মানবিক কারণে গাজায় পাঠাচ্ছে ভারী উদ্ধার সরঞ্জাম। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে জারি হওয়া জরুরি অবস্থা অবশেষে তুলে নেওয়া হল। 2 বছর আগে সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণের পর এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দক্ষিণাঞ্চলে কোনো তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই, আর সে কারণেই জরুরি অবস্থা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের সূত্রে খবর, 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় বহু ইসরায়েলি নিহত হন এবং 2 শতাধিককে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। অন্যদিকে গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ উদ্ধারের জন্য মিশর ভারী সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়েছে। কায়রো বলছে, আন্তর্জাতিক আহ্বান এবং মানবিক বিবেচনাকে প্রাধান্য দিয়েই তারা এই উদ্ধার সরঞ্জাম সরবরাহ করছে। এদিকে 7 অক্টোবর হামাসের হাতে বন্দী হওয়া ইসরায়েলি জিম্মি ইউসি শারাবির মরদেহ সম্প্রতি গাজা থেকে উদ্ধার করা হয়েছে। তার দেহাবশেষ ইসরায়েলের কিবুতাজ বেয়ারিতে দাফন করা হয়েছে। ইউক্রেনের রণাঙ্গনে কেন ব্যর্থ পশ্চিমা ড্রোন। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র এখন বিশ্বের সবচেয়ে কঠিন প্রযুক্তিগত পরীক্ষার ময়দান। একসময় পশ্চিমা সামরিক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত অত্যাধুনিক ড্রোনগুলোই আজ এই রণাঙ্গনে ব্যর্থতার মুখে।
সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে এই নতুন বাস্তবতা। ইরাক ও আফগানিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর অপরিহার্য অস্ত্র ছিল সুইচব্লেড ৩০০-র মতো দ্রুতগতির নির্ভুল ড্রোনগুলো। কিন্তু 2022 সালে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পা রাখার পরেই পাল্টে যায় চিত্র। এই ব্যয়বহুল ড্রোনগুলো রাশিয়ার শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মুখে হয়ে ওঠে সম্পূর্ণ অকার্যকর। বড়ভিক ইউক্রেনীয় ড্রোন নির্মাতা ভ্যালেরি বলেন, আমরা যখন এগুলো পরীক্ষা করেছিলাম, জ্যামিং অবস্থায় এগুলো একদমই কাজ করেনি। এমনকি একটি মিনিবাসের পেছনের জানালায় আঘাত করার পরও সামনের কাঁচও ভাঙেনি। ইউক্রেনীয়দের মধ্যে পশ্চিমা প্রযুক্তির ব্যর্থতার মূল কারণ দর্শনের সংঘাত। পশ্চিমা দেশগুলি এতদিন মনোযোগ দিয়েছিল সীমিত যুদ্ধে ব্যবহারযোগ্য উচ্চমানের প্রযুক্তির ওপর, যেখানে প্রতিপক্ষ ছিল দুর্বল। কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ হল এক সর্বাত্মক ভারসাম্যপূর্ণ এবং প্রযুক্তিগতভাবে গণতান্ত্রিক যুদ্ধ। এই যুদ্ধক্ষেত্রে ড্রোনের গড় আয়ু অত্যন্ত সীমিত। কখনো কখনো একটি স্থলচর ড্রোনের আয়ু মাত্র 1 সপ্তাহ। এমন বাস্তবতায় কয়েক লাখ ডলারের পশ্চিমা সিস্টেম পাঠানোর যৌক্তিকতা নেই, যেখানে ইউক্রেনীয় কোম্পানিগুলো মাত্র 10 থেকে 20 হাজার ডলারেই একই কাজ করতে পারে এমন ড্রোন তৈরি করছে। ব্রেভ ওয়ান কর্মকর্তা এডওয়ার্ড লিসেনকো বলেন, এটা ঠিক যেন সবাইকে গাড়ি দেওয়ার জন্য আপনি BMW বেছে নিচ্ছেন, তুলনামূলক কম দামে স্কোডা অক্টাভিয়াস নয়। ইউক্রেন এখন মনোযোগ দিচ্ছে সস্তা এবং ব্যাপক উৎপাদন নির্ভর প্রযুক্তির ওপর। রাশিয়ার মলনিয়া ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ার করা ব্লিস্কাভকার ড্রোনটি তারই প্রতীক। মাত্র 800 ডলারে তৈরি এই ড্রোনটি হাত কেজি বিস্ফোরক 40 কিলোমিটার দূর পর্যন্ত বহন করতে সক্ষম। ইউক্রেনীয় নির্মাতারা বলছেন, পশ্চিমা কোম্পানিগুলো এখনও অতিরিক্ত নকশা এবং অত্যধিক ব্যয়ের চক্রে আটকে আছে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে মাত্র 20 থেকে 30% পশ্চিমা। ইউক্রেনীয় কোম্পানিগুলো যুদ্ধক্ষেত্রে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, দ্রুত এবং নমনীয় পণ্য তৈরি করে এখন ড্রোন প্রযুক্তিতে প্রায় বিশ্বের সব দেশকেই ছাড়িয়ে গেছে। যদিও জার্মানির কোয়ান্টাম সিস্টেমসের মতো কিছু পশ্চিমা কোম্পানির স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে সফলতা পেয়েছে, তবে ইউক্রেনের এই উদ্ভাবন এখনও আন্তর্জাতিক অর্থপ্রবাহের কেন্দ্রে পৌঁছাতে পারেনি। ন্যাটো দেশগুলির প্রতিরক্ষা বিনিয়োগের বেশিরভাগই এখনও ইউরোপীয় প্রযুক্তিতে যাচ্ছে, যা রাশিয়ার যুদ্ধ বাস্তবতার সঙ্গে হাত খায় না। ফলে ইউক্রেনের বহু পরীক্ষিত কোম্পানি অর্থভাবে তাদের 40% ড্রোন উৎপাদন ক্ষমতা অলস ফেলে রেখেছে। বিশেষজ্ঞদের মধ্যে ইউক্রেনের যুদ্ধ এটা প্রমাণ করেছে ভবিষ্যতের যুদ্ধে সস্তা এবং ব্যাপক উৎপাদন নির্ভর প্রযুক্তি মুখ্য অবদান হতে যাচ্ছে। ভ্যালেরি বোরোভিক, ইউক্রেনের ড্রোন নির্মাতা, তার মতে, আমার পরামর্শ, যদি আজ ইউক্রেনের যুদ্ধের সঙ্গে গভীরভাবে যুক্ত না থাকেন, তাহলে আগামীকাল প্রতিরক্ষায় দেউলিয়াত্বের পথে হাঁটছেন। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র পশ্চিমা প্রতিরক্ষা নীতিতে গভীর পরিবর্তন আনছে, যা সামরিক প্রযুক্তির ভবিষ্যতের পথ নির্ধারণ করতে পারে। গাজা সীমান্ত থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি ইসরায়েলের। ইসরায়েলে 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর এই প্রথমবারের মতো গাজা সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি করা হয়েছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এ তথ্য জানান। জেরুজালেম থেকে বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে। কাজের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমি ইসরায়েলি সামরিক বাহিনীর সুপারিশ গ্রহণ করে 7 অক্টোবরের 2023 সালের পর প্রথমবারের মতো নিজ দেশের উপর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত দেশের দক্ষিণাঞ্চলে নতুন নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন এবং গত 10 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বহাল থাকার কারণে এলো।